নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। আপনারা দেখছেন এমআর টিভি শো। কিন্তু আজকের বিষয়টা একটু আলাদা। আজকের আড্ডায় আমাদের সাথে রয়েছে ইন্দ্রায়ুধ সেন। তিনি প্রফেশনে একজন সাইকোলজিস্ট, তবে আমরা তাকে এক প্রকার প্যারাসাইকোলজিস্টই বানিয়ে দিয়েছি। এবং কেন আমরা তাকে প্যারাসাইকোলজিস্ট বলি, এই ইন্টারেস্টিং ঘটনাটা ওনার কাছ থেকেই শুনে নেব। নমস্কার দাদা। নমস্কার। আমাদের খুবই ভালো লাগছে যে আপনি সময় করে আমাদেরকে সময় দিয়েছেন। তো অনেক ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, তো এই যে নিজের প্রফেশন নিয়ে কি বলবেন? এই যে আপনাকে প্যারাসাইকোলজিস্ট বলে অনেকে, কেন? দেখো, আমি প্রফেশনে সাইকোলজিস্ট। আমার কাজ মানুষের মন নিয়ে। এবার আমাকে প্যারাসাইকোলজিস্ট বলা হয় এই কারণে, কারণ যে মনের যেই অংশটা নিয়ে আমি কাজ করি সেখানে কোনো মানুষের নিয়ন্ত্রণ থাকে না। অনেকে মনে করে যে কোনো এক্সটার্নাল এন্টিটি, বিশেষ করে খুব পাতি বাংলায় বলতে গেলে ভূত প্রেত এই নিয়ে বলতে গেলে আমার এখন কাজ। যেই সমস্ত মানুষদের ভুতুড়ে কোনো ব্যাপার ঘটে থাকে জীবনে, বা ভূতের সাথে জড়িত কোনো জিনিস, বা যাদের উপরে ভূতের ভর করেছে, ভৌতিক কাণ্ড কারখানা করছে, তার বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং তার চিকিৎসার ব্যাপারটা আমি দেখি। সেই জন্য বলতে পারো এখন বেশিরভাগ লোক প্যারাসাইকোলজিস্ট হিসেবেই আমাকে দেখে। সাইকোলজি বিষয়টা খুব পরিচিত, কিন্তু সাইকোলজির এই একটা পার্ট যেটা প্যারাসাইকোলজিস্ট বলা ঠিক নয়, তবে এর সাথে যে এমন কিছু ঘটনা বা দুর্ঘটনা যেগুলোর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, সেইগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, সেইগুলো নিয়ে যখন আমরা কাজ করি, সেটা নিয়েই আমাদের এগোতে হয়। কারণ অন্যান্য রোগের মতন এটাও এক ধরনের মানসিক রোগ, সেটাকে নিয়েও আমরা চিকিৎসার মধ্যে থেকে ঠিক করতে পারি। সেই জন্য এই কাজটা আমি বহু বছর ধরে করছি এবং খুব মজা নিয়ে করছি, এবং নয় নয় করেও বহু মানুষের উপকার করতে পেরেছি বলে এখন নিজেকে প্যারাসাইকোলজিস্ট বলতে খুব একটা খারাপ লাগে না। আচ্ছা, ক্যারিয়ারে এমন কোনো সময় এসেছে যখন সত্যিই দেখেছেন যে এরকম ঘটনা সত্যিই কি ঘটে? যদি এমন কোনো ঘটনা একটু বলেন আমাদের আমি তোমাকে বলি, আমার ক্যারিয়ারের প্রথম দিনকেই আমি এরকম ঘটনা দেখেছি। মানে তখন আমি এক্সপেক্ট করিনি যে এরকম হতে পারে। আমি যদি তোমাকে একটু ব্যাখ্যা করে বলি, আমার প্রথম যেদিনকে আমার ইন্টার্নশিপ হয়েছিল, আমি সবে পাস আউট হয়েছি বিষয়টা নিয়ে পড়াশোনা করে, সেদিনকে এক ভদ্রমহিলার কাউন্সেলিং করার কথা ছিল, কিন্তু ভদ্রমহিলা আসতে পারেননি। তার জায়গায় তার হাজব্যান্ড এসেছিল। নাম লেখানো হয়েছিল ভদ্রমহিলার, কিন্তু যখন হাজব্যান্ড আসলেন, আমাদের তো একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হয়, টেবিলের এই পারে আমরা থাকি, টেবিলের ওই পারে আমাদের ক্লায়েন্টরা থাকেন। তো সাধারণত ডাক্তারদের কাছে কি হয় যে সামনে দুজন বসার জায়গা থাকে, আমার একটা আলাদা চেম্বার ছিল, সেখানে আমি এই পাশে বসে আছি। ওই পাশে চেম্বারটা খুলে একজন ভদ্রলোক ঢুকলেন, দুজনের আসার কথা। আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ আপনি বসুন, সঙ্গে যিনি আসার কথা তিনি এসছেন? ভদ্রলোক উত্তর দিলেন যে হ্যাঁ এসছেন। তো আমি 2-3 সেকেন্ড একটু ওয়েট করলাম, দেখলাম যে কেউ ঢুকছে না। হঠাৎ করে দেখি যে উনি, মানে ভদ্রলোক, উনি যেই চেয়ারটায় বসেছিলেন তার পাশের চেয়ারটা সরিয়ে দিলেন এবং কাউকে একজনকে বললেন যে বসুন। তো আমি প্রথমে স্তম্ভিত হয়ে গেলাম যে কি হলো ব্যাপারটা। সেখানে আরেকজন কেউ ছিল এবং তাকে চোখে দেখা যাচ্ছিল না। আমি ভদ্রলোকের দিকে একবার তাকাচ্ছি আর চেয়ারটা, ফাঁকা চেয়ারের দিকে একবার তাকাচ্ছি। এরকম একটা অবস্থায় যখন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে আপনার সাথে কেউ এসছে, বললে হ্যাঁ উনি এই তো বসে আছেন। তো আমার তখন বুক কেঁপে উঠেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই আমি ধরতে পেরে গিয়েছিলাম যে বিষয়টা কি হচ্ছে। তো আমি ভদ্রলোককে একটু শান্তভাবে বললাম যে আপনি বসুন। তিনি বসলেন এবং তাকে জিজ্ঞাসা করলাম বলুন কি হয়েছে। উনি বললেন যে ওনার পাশে যিনি বসে আছেন তিনি বলবেন। তো আমি কাকে জিজ্ঞাসা করব আমি বুঝতে পারছিলাম না, কিন্তু যখন আমার প্রফেশনের কাজ যে আমার ক্লায়েন্টকে ডিস্টার্ব করা চলবে না, তো আমি ওই শূন্য জায়গায় মুখটা ফিরিয়ে নিয়ে যখন বললাম যে হ্যাঁ বলুন আপনার কি হয়েছে, তখন দেখলাম ভদ্রলোক একটুখানি স্ফীত হয়েছেন, হাসি মুখে তিনি খুশি হয়েছেন যে ওনাকে প্রশ্ন করা হয়েছে।
তো আমি কোনো উত্তর না পেয়ে যখন আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে ব্যাপারটা, উনি বলতে চাইছেন না, উনি আপনাকে বলতে বলছেন। তখন উনি বললেন যে জানেন তো, কেউ বিশ্বাস করে না যে ও আমার সাথে থাকে। আচ্ছা। তো আমি তখন বললাম যে কেন কেউ বিশ্বাস করে না? তখন বললাম আমি সবাইকে বলেছি কিন্তু কেউ দেখতে পায় না। আমি তখন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনি দেখতে পাচ্ছেন? তখন ভদ্রলোক বললেন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। তখন বললাম, তাহলে আপনার যদি মনে হয় যে আপনি দেখতে পাচ্ছেন, আপনার সাথে আছে, তাহলে লোককে বিশ্বাস করাতে যান কেন? তখন ভদ্রলোকটি বললেন যে উনি আমার সবসময়ের সাথী। মানে আমি যেখানে যেখানে যাই উনি সেখানে সেখানেই যান। এই দেখুন আপনার সামনে বসে আছে, আপনি দেখতে পাচ্ছেন? আমি কি উত্তর দেবো তা আমি বুঝতে পারিনি। কিন্তু আন্দাজ করছিলাম যে ভদ্রলোকের একটা মানসিক সমস্যা চলছিল। সেজন্য আমি একটু নাটক করে বললাম, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। তাতে ভদ্রলোক আশ্বস্ত হলেন। এবার তোমাকে বলি, এই ভুতুড়ে ঘটনা দেখার পরে আমি সেদিনকে তো প্রচণ্ড স্টান্ট হয়েছিলাম। কিন্তু এটা খুব কমন একটা সাধারণ ঘটনা। এটা আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে হয়। ঘটনাগুলো এমনভাবে আসে যে আমরা সেটাকে ভয়ের মতন দেখি। কিছুই না, হ্যালুসিনেশন বলে মানুষের একটা মানসিক রোগ আছে। হ্যাঁ। সেটা স্কিজোফ্রেনিয়া হলে খুব তাড়াতাড়ি হয় মানুষের। ভদ্রলোকের স্কিজোফ্রেনিয়া ছিল। ওই যে বললাম একজন ভদ্রমহিলা নাম লিখিয়েছিলেন, উনি আসেননি, তার জায়গায় আরেকজন এসেছিলেন। তো ভদ্রমহিলা নাম লেখাননি, ওনার হাজবেন্ড, ওনার ওয়াইফ বা যাকে উনি দেখছেন তাকে উনি নিজের ওয়াইফ বলে মনে করেন, তার নাম লিখিয়েছিলেন। পরবর্তীকালে ওনার চিকিৎসা হয়, উনি ওষুধ খান এবং ওনার এই সমস্যাটা চলে যায়। তো এটা আমার জীবনের প্রথম ঘটনা ছিল, যেটা আমার ভীষণ এখনো মনে আছে। আমি স্টান্ট খেয়েছিলাম সেই দিনকেও। মানে সত্যি আশ্চর্য, এবং এরকম বহু ঘটনা আছে। ভর হওয়াটাও খুব কমন ঘটনা। আমরা দেখি না যে বিভিন্ন পুজোতে বা বিভিন্ন মানুষের উপরে ভর হয়। দেখো, যেরকম আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা টিভিতে এই যে ভর হওয়ার ঘটনাগুলো দেখি, আমরা প্রত্যন্ত গ্রামে গিয়েও তার থেকেও অনেক খতরনাক ভর হওয়ার ঘটনা দেখেছি। এর আগেও আমি অনেক জায়গাতে এটা নিয়ে আলোচনা করেছি। আমি একজন ভদ্রমহিলাকে চিনি, যিনি একজন প্রত্যন্ত গ্রামের মহিলা। তার যখন ভর হতো, তার মধ্যে যখন এরম ধরনের উত্তেজনা তৈরি হতো, তিনি জ্বলন্ত কয়লা মুখে দিয়ে চিবিয়ে নিতেন এবং তার গলা ফলা পুড়ে যেত, কিন্তু কিছু দিনের মধ্যেই সেটা খুব তাড়াতাড়ি দ্রুত ঠিক হয়ে যেত। তো গ্রামের লোক তাকে প্রচণ্ড মানত, কিন্তু তার পরিবারের লোকেরা চাইতো না যে এই জিনিসটা হোক, তাই জন্য তার চিকিৎসা করানো হয় এবং চিকিৎসার পরে তিনি সুস্থ হয়ে যান, অনেকটাই সুস্থ হয়ে যান। রিসেন্টলিও বিদেশি একজন ভদ্রমহিলার আমি চিকিৎসা করেছি। তাতে আমি তো এটা বাঙালিদের কথা বললাম, কিন্তু যারা বাঙালি মানে যারা হিন্দু নন এরকম মানুষদেরও চিকিৎসা হয়েছে। সেই ভদ্রমহিলাকে ৩ জন জিন ধরেছিল। ৩টে জিন একসাথে ধরেছিল এরম তার মনে হচ্ছিল, এবং তিনি বলতেন যে তিনি ওই জিনদের সাথে ঘুরতে যেতে চান, পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রের পাড়ে, এবং তিনি চেষ্টা করেন। এই করে তিনি ২-৩ বার সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন, কিন্তু তারও চিকিৎসা হয় এবং তিনিও ঠিক হয়ে যান। তো এই ধরনের যদি দেখো, তাহলে আমরা আমাদের জীবনে বা বৈজ্ঞানিক দিক থেকে যদি বলি, 98% কেস যেগুলো আমরা হ্যান্ডেল করি বা ট্যাকল করি, সেগুলো বেশিরভাগটাই কিন্তু তোমার মানসিক সমস্যা এবং গুরুতর মানসিক সমস্যা। কিন্তু তার মধ্যে 2% কেস এমনও আমরা দেখেছি যেগুলো কোনো উত্তর আমরা আজ অবধি পাইনি। সুতরাং সেই বিষয়গুলো নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি জানার, তার পেছনে কি কারণ আছে। সত্যি কথা বলতে আমরা পাইনি। তো সেগুলো খুব আশ্চর্যের ব্যাপার যে এই ঘটনাগুলো ঘটে চলেছে এবং আমাদের আশেপাশেই ঘটে চলেছে। তাই জন্য আমরা বলি, যেহেতু আমরা চিকিৎসক, যদি এরকম কোনো ঘটনা ঘটে ইমিডিয়েটলি যেন কোনো এরকম মানসিক ডাক্তার বা মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে। তারা আপনাকে যথাযথ সহযোগিতা করতে পারে এই ঘটনাগুলো থেকে যাতে বেরিয়ে আসা যায়। আচ্ছা, আমি প্রশ্ন করব কি, আমার রীতিমতো গা শিউরে উঠছে। তাও এই যেহেতু ভর করার বিষয়টা আসলাম, তাই একটু প্রশ্ন করি। আমার একজন দিদা রয়েছে আর কি, তাদের বাড়িতে আমি গ্রামেই কালী পুজোয় গেছিলাম, তো ওনাকে এরকম ভর করেছিল।
তো উনি না সবাইকে আর কি ডেকে তুই বলে আর কি সবাইকে ওই সময় মানে এমন ভাবে বিহেভ করছিলেন, মনে হচ্ছিল ওনার মধ্যে কোনো ঐশ্বরিক শক্তি রয়েছে আর উনি বলছেন, এবং যাদেরকে যা যা বলছেন যে আগামীকালে তোর সাথে এরকম কিছু একটা হতে পারে। তো কিছু ক্ষেত্রে না সেই জিনিসগুলো মিলে যায়। তো মানে এটা কি করে সম্ভব? খুব ভালো প্রশ্ন করেছো। তবে তার আগে একটা জিনিস জানিয়ে দিই, যেই সমস্ত মানুষদের রেগে যাওয়ার প্রবণতা অনেক বেশি, তারা যদি একটু চেষ্টা করে তাদেরও ভর হতে পারে। কারণ এই ভর হওয়ার জিনিসটা সম্পূর্ণ রাগের উপরে নিয়ন্ত্রণ করে। যারা অতিরিক্ত রেগে যায় এবং রাগটাকে চেপে রাখে, সেই চেপে রাখা রাগ থেকে তাদের যে ব্যক্তিত্ব, অ্যাকচুয়াল বা অরিজিনাল যে ব্যক্তিত্ব, সেটা তোমার বাইরে বেরিয়ে আসে। এবং যখন তারা মানুষের সামনে থাকে তখন তারা সেটাকে দেখাতে পারে না, কিন্তু ওই বিশেষ মুহূর্তে তারা অ্যাকচুয়ালি ভেতর থেকে কিরকম সেটা তারা দেখাতে পারে। তার সঙ্গে যদি সেই মানুষটার ইনটিউশন পাওয়ার, প্রত্যেকটা মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় বলে একটা ইন্দ্রিয় আছে, সেটা যদি অ্যাক্টিভ হয়ে যায় কোনো রকম ভাবে, তাহলে কিন্তু এই যে তুমি বললে যে সে বলে দিতে পারে এবং মিলে যায়, সেটাও সম্ভব। আমাদেরও কিন্তু এই জিনিসটা হয়, কিন্তু খুব সামান্য। ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, তোমার হঠাৎ মনে হবে যে কিছু একটা ঘটবে আজকে, কিছু একটা ঘটবে আজকে। হঠাৎ ধরো রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলো, তুমি দেখলে। অনেকে না এটা ওই যে বলে আমার ডান চোখ লাফাচ্ছে বা বাঁ চোখ লাফাচ্ছে, মানে শরীরের কি কোনো অঙ্গকে আমাদেরকে আগের থেকে, যেহেতু এটা মানে আগের থেকে কি আমরা এইভাবে বুঝতে পারি? এটা ডিপেন্ড করে। তবে ডান চোখ বাঁ চোখ এইটা ঠিক নয়। আমাদের শরীরের ভেতরে এমন অনেক সেন্সরি নার্ভস রয়েছে, যেই নার্ভসগুলো বাইরের যে পরিবেশ পরিস্থিতি সেটা তো একটা নিয়মে চলছে, সেই নার্ভগুলো না ওই নিয়মগুলোকে ডিটেক্ট করতে পারে, পূর্বাভাস যাকে বলে। ফিজিক্স বলে কোথাও আগুন লাগার আগে সেখানে ইনফ্রারেড একটা আলোক রশ্মি সেখানে উৎপন্ন হয়। সেই ইনফ্রারেড থেকেও বোঝা যায় যে এখানে আগুন লাগতে পারে। তো এরকম ধরনের এমন অনেক ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সিগুলো আমাদের মানব শরীরের মধ্যেও ডিটেক্ট করার ক্ষমতা রয়েছে, যেগুলো আমরা ডিটেক্ট করতে পারি, যেই কারণে ইনটিউশন তৈরি হয়। তো এরকম যাদের মধ্যে এই নার্ভসগুলো খুব সেন্সিটিভ হয়, তারা কিন্তু খুব সহজে মানুষকে এরমভাবে বলতে পারে। আর যাদের এই নার্ভ সেন্সিটিভ হয় না, তারা রাগ চেপে রাখে নিজের ভেতরে, এবং তাদেরই দেখা যায় এই ভয়ের ঘটনাগুলো ঘটে সাধারণত। বাট এটা ভয়ের কিছু নেই। এটা ওই 3 মিনিট থেকে 5 মিনিট আমরা দেখেছি, বড় জোর 2 ঘন্টা, এর বেশি থাকে না। আচ্ছা, একটা মানুষের মধ্যে এরকম 6 থেকে শুরু করে 135টা টাইপস অফ ভরও হতে পারে, যেগুলোকে আমরা এমপিডি, মাল্টিপাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যদি ডিসঅর্ডার হয় তাহলে ডিসঅর্ডার বলি। তো এটা খুব কমন ঘটনা। তাই জন্য বলবো যাদের রাগ হয় তারা একটু সামলে চলবেন, কারণ যদি রাগ অতিরিক্ত ভেতরে চেপে রাখা হয়। আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি তোমাকে, পুরোনো দিনে এটা হতো, হয় না যে মানুষের আশীর্বাদ যেরকম ফলপ্রসূ হয়, অভিশাপ লেগে যায়, একটা কথা আছে। তো এই রাগ চেপে রাখলেও যদি কেউ ফট করে মানুষকে কিছু বলে দেয়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ওই ফ্রিকোয়েন্সির গুণে কিন্তু তাদের খারাপ কিছু হয়ে যেতে পারে। তো সেই জন্য এগুলোকেও আমরা একটু নিয়ন্ত্রণ করতে বলি। আচ্ছা আচ্ছা, আমার পরের প্রশ্ন এটা, এই যে ফ্রিকোয়েন্সি নিয়ে কথা হলো, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব অরা থাকে, একদম ফ্রিকোয়েন্সি, এনার্জি, আমরা তাকে যে নামই দিই। তো এটা নিয়ে কি বলবেন? ঠিক কথা বলেছো। প্রত্যেকটি মানুষ কেন, প্রত্যেকটি বস্তুর একটা নিজস্ব অরা আছে। আচ্ছা, বস্তুরও নিজস্ব অরা আছে। যেহেতু বস্তু সজীব নয়, জড় পদার্থ, তাই তাদের অরা স্টেবল অরা। আর আমাদের যেহেতু টেম্পারমেন্ট বা মেজাজ চেঞ্জ হয়, আমাদের অরাটা কিন্তু পরিবর্তনশীল। যখন তুমি খুব ভালো মুডে আছো, তখন তোমার অরা বা তোমার এনার্জি খুব পজিটিভ থাকবে, তখন দেখবে তোমার আশেপাশে লোকজন আসার চেষ্টা করবে। এবং যখন তুমি অত্যন্ত দুঃখী মুডে আছো বা খুব কষ্টে আছো, তখন দেখবে তোমার চারপাশ থেকে লোকজন সব দূরে সরে যাচ্ছে, কারণ তখন যে অরাটা বেরোয় সেই অরাটা সবাই নিতে পারে না, সহ্য করতে পারে না। সেই জন্য আমরা বলি সবাইকে সবসময় ভালো থাকতে। তো এটা হচ্ছে আমাদের প্রত্যেকের শরীর তো অণুপরমাণু দিয়ে তৈরি, তাদের নিজস্ব কিছু বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলোই ফ্রিকোয়েন্সির মাধ্যমে বেরোয়।
আমাদের ব্রেনেরও কিছু বিক্রিয়া আছে, যেই ব্রেনের বিক্রিয়াগুলোকে মাপার জন্য বা ফ্রিকোয়েন্সিগুলোকে মাপার জন্য আমরা ইইজি টেস্ট করি, ইলেকট্রোএনসেফেলোগ্রাফ টেস্ট নাম আছে, আচ্ছা। সেটা করি। তোমার আবেগ কিরকম, তোমার মানসিকতা কিরকম, তোমার মস্তিষ্কের কোন জায়গাটা ঠিকঠাক কাজ করছে, সব ওই ফ্রিকোয়েন্সি দিয়েই হয়। যেরকম হার্টে ইসিজি টেস্ট করা হয়, ওটাও একটা ফ্রিকোয়েন্সি, তেমনি ব্রেনেরও আছে। তো এই ব্রেন এবং গোটা শরীরের যে ফ্রিকোয়েন্সি, এটাকে মাপার জন্য কিছু যন্ত্র আছে যেগুলো দিয়ে অরা মেজারমেন্ট করা হয়। তোমার মধ্যে যদি দেখো, আমরা প্রত্যেকেই পজিটিভ নেগেটিভ এই দুটো আয়ন নিয়ে চলি, এটা ছোটবেলার ফিজিক্স বইয়ে পড়েছি আমরা। একদম। তোমার মধ্যে যদি নেগেটিভ এনার্জি বেড়ে যায় বা নেগেটিভ আয়নের পরিমাণ বেড়ে যায়, তোমার মন খারাপ হবে। আচ্ছা। তোমার আশেপাশে যদি এরকম নেগেটিভ আয়ন থাকে, তখন তারা তোমার দিকে আসার চেষ্টা করবে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ওয়াইজ হয় না যে পজিটিভ সবসময় নেগেটিভের দিকে যায়, নেগেটিভ হ্যাঁ। সবসময় পজিটিভের দিকে যায়, ঠিক সেরকম স্কেলে এখানেও হয়। তোমার যখন মন খারাপ হবে বা তোমার মানসিকতা যখন খারাপ হবে, দেখবে খেয়াল করে তুমি সেই মানুষগুলোর সাথেই মিশতে পারবে যাদের মেন্টালিটি খারাপ। আচ্ছা। তোমার যদি মন ভালো হয়, দেখবে তোমার তাদের সাথেই বন্ধুত্ব হবে যাদের মেন্টালিটি ভালো। হ্যাঁ। ঠিক সেরকম ভাবে তোমার আশেপাশে যদি এরকম কোনো নেগেটিভ এন্টিটি থাকে যারা খারাপ, তারা তোমার দিকে ধাবিত হবে। এই এন্টিটিগুলোর মধ্যে যদি কোনো পাওয়ারফুল এন্টিটি থাকে এবং তোমার মধ্যে যদি কোনো শারীরিক ক্ষতি হয়ে থাকে, যেমন ধরো অনেকে কাটা ছেঁড়া থাকে, অনেক মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনের প্রবলেম থাকতে পারে, বা তোমার কোনো মানসিক যন্ত্রণা থাকতে পারে অনেক দিন ধরে রয়েছে, ওই নেগেটিভ এন্টিটিগুলো ওই ফাঁক ফোকর দিয়ে তোমার ভেতরে ঢোকার চেষ্টা করবে এবং তোমার শরীরকে ইনটক্সিকেট করে ড্যামেজ করতে শুরু করবে, তোমার ব্রেন মেকানিজমকে ড্যামেজ করবে এবং তোমার ওপরে তার প্রভাব বিস্তার করবে। আমরা খুব সহজ ভাষায় এটাকে পজেসড বলি। আচ্ছা, যখন কোনো মানুষের ফ্রিকোয়েন্সি খুব লো থাকে তখনই সেই আমরা এক প্রকার, আমি যেভাবে কি বলবো, অশরীররা হ্যাঁ, তারা আমাদের ওই ফ্রিকোয়েন্সি ওয়াইজ আমাদের ভূত শরীরে দেখবে কখনো ভগবানের উপরে ভর করে না। না, ভগবানে যারা বিশ্বাস করে তারা পজিটিভ হয়, একদম সেই জন্য তাদের কাছে যেতে পারে না। না, তাদের অরা সবসময় অনেক পজিটিভ ক্লিন থাকে। ক্লিন থাকে, পজিটিভ থাকে। তো যারা একটু খারাপ মেন্টালিটির হয়, দুর্বল হয়, ভেতর থেকে খুব ভীতু হয়, কথিত আছে দুটি রাশি আছে অ্যাস্ট্রোলজিক্যালি, সেই দুটি রাশি মানুষদের মধ্যে ভর হওয়ার প্রবণতা অনেক বেশি। আমি তুলা রাশি আমি শুনেছি এবং মীন রাশি, এই দুটি রাশি। কিন্তু বিষয়টা সেরকম নয়। তুলা রাশির লোকেরা একটুখানি সমাজ থেকে অতিরিক্ত চাপ বা প্রেশার পায় বলে একটু নেগেটিভ মেন্টালিটির হয়ে যায়, মীন রাশির ক্ষেত্রেও তাই। তো যেই কারণে ওদের মধ্যে এই ধরনের প্রবণতাগুলো তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, তাদের প্রতিবাদ করার ক্ষমতা অনেক কম থাকে। সো এই দিক থেকে দেখতে গেলে এই ধরনের মানুষগুলোর মধ্যে কিন্তু এই নেগেটিভ এন্টিটিগুলো এসে মানে খুব সহজ ভাষায় ভর হয়েছে বলে তাদের আমরা মনে করি। আমি ভর বলবো না, কারণ ভর শব্দটা একটু আলাদা। ভর অপদেবতার হয়ে থাকে, যাদের উপরে ভূত আক্রমণ করছে তাদের পজেসড হয়েছে বলবো, বা তারা আক্রান্ত হয়েছে বলে এরা মনে করি। প্রথমে তারা কি করবে, মানসিকভাবে ড্যামেজ করবে, আচ্ছা, তারপরে শারীরিকভাবে ড্যামেজ করবে, তারপরে সামাজিকভাবে ড্যামেজ করবে, এবং তারপরে তো ডেথ ওরিয়েন্টেশনের মধ্যে দিয়েও নিয়ে চলে যাওয়া যায়। সেগুলোকে একটুখানি বুঝে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা করতে হয়। অতিরিক্ত দেরি হয়ে গেলে আমাদের হাতে আর তখন থাকে না সেই জিনিসটা। যারা ওঝা বা যারা তান্ত্রিক রয়েছেন, যারা সত্যিকারের এই সমস্ত জিনিস নিয়ে কাজ করেন, তারা ওই মন্ত্র পড়ে এইগুলো দূর করার চেষ্টা করেন। তো আর কিছুই না, তারা পজিটিভ কিছু সাউন্ড ফ্রিকোয়েন্সি তোমার দিকে প্রয়োগ করেন, যেগুলো তোমার শরীর অ্যাবজর্ব করে পজিটিভ হতে থাকে, যেই কারণে ওই নেগেটিভ এন্টিটিগুলো ওখানে আর থাকতে পারে না। আচ্ছা,